গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তিতে খুলল আলোচিত জুলাই জাদুঘর। উন্মোচিত হবে ফ্যাসিস্টদের মুখোশ, মন্তব্য প্রধানমন্ত্রীর। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরীদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। জুলাইয়ের আত্মত্যাগ প্রেরণায় রূপ দেওয়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। আসুন আমরা অঙ্গীকার করি, জুলাইয়ের আত্মত্যাগকে জাতীয় জীবনে প্রেরণায় রূপ দেব। জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা অক্ষর বাস্তবায়ন করা হবে, আমরা প্রতিশ্রুতি দিয়েছি। অধিকার হরণের চেষ্টা প্রতিহতের ডাক 11 দলের। যেখানেই প্রতিরোধ সেখানে ছাড় দেওয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থান ছিল সে আমাদের প্রতিরোধের মুহূর্ত, যখন আমরা রুখে দাঁড়িয়েছিলাম। রাজধানী জুড়ে নানা আয়োজন। জুলাই বিপ্লবের 2 বছরের প্রত্যাশা সুষ্ঠু ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রের যুগান্তকারী প্রাতিষ্ঠানিক সংস্কার চায় জনগণ। জুলাই আমরা একটা শান্তি চাইছিলাম, নতুন একটা বাংলাদেশ গড়ার। একটা এলিট শ্রেণী চলে যায়, আরেকটা এলিট শ্রেণী আসে। তো বাস্তবতা হলো কি, আমাদের জুলাইয়ের আন্দোলনেও আমরা সেই জিনিসটাই দেখলাম। চাঁদের বুকে আছড়ে পড়ল স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটের একাংশ। পৃথিবীর ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না বলছে নাসা। এবং সাফের প্রস্তুতি নিতে সেপ্টেম্বরে 4 জাতি টুর্নামেন্টের পরিকল্পনা বাফুফের। চলছে 5 বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে দলে নেয়ার চেষ্টা। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছে আমি তাসনিম অর্থী এবং আমি ফয়সাল মাহমুদ রয়েছি আপনাদের সাথে। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। দর্শক, বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আপনাদেরকে একটা সুখবর দিতে চাই। থাইল্যান্ডের 1 নম্বর কফি চেইন ক্যাফে অ্যামাজন এখন বসুন্ধরায়। এখন থেকে কফি প্রেমীরা পাবেন প্রকৃত কফির অনন্য স্বাদ। চলে যাচ্ছি পুরো খবরে। জুলাই জাদুঘর কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। এই জাদুঘর হবে সবার, এমনটা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে শেরেবাংলা নগরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন তিনি। বলেন, একটি নিরাপদ বাংলাদেশ গঠনে কাজ করছে সরকার। কেউ কেউ দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে বলেও অভিযোগ করেন সরকার প্রধান। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। ঐতিহাসিক সেই অভ্যুত্থানের 2 বছর পূর্তির দিন রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন। সাথে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন অতিথিরা। গণ অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, আওয়ামী লীগ সরকারের নির্মমতা ও নির্যাতনের আলোকচিত্র, ভিডিও ও নিদর্শন দেখেন তারা। পরে আলোচনা সভায় প্রধানমন্ত্রী জুলাই শহীদ ও আহতদের অবদানের কথা স্মরণ করেন। বলেন, জুলাই জাদুঘর দেশের মানুষের গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তৈরি করবে। প্রতিহিংসা নয়, যথাযথ আইনি প্রক্রিয়ায় জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরীদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানই নয়, এখানে বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাসও সংরক্ষিত থাকা জরুরি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। এই বাংলাদেশ আর কখনোই দাবিদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। দেশ পুনর্গঠনের মাধ্যমে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আর্থিক সহায়তার পাশাপাশি বর্তমান সরকার শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রাণ কেন্দ্র হয়ে উঠবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর।
আশা প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে জাদুঘরটির উদ্বোধনী অনুষ্ঠানে এমন আশার কথা জানান তিনি। ২৪-এর চূড়ান্ত বিজয় অর্জনের ২ বছর পূর্তির দিনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যাত্রা শুরু। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে স্থান পেয়েছে স্বৈরাচারের নির্মম নির্যাতন ও গণহত্যার নানা অকাট্য নিদর্শন। ডক্টর ইউনূস বলেন, এই জাদুঘর সবাইকে সঠিক পথ দেখাবে। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। আমরা যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। জুলাই স্মৃতি জাদুঘর শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হয়ে উঠবে এমন আশাবাদও জানান তিনি। এটা হলো সেই কেন্দ্রবিন্দু। এটা আমাদের ইতিহাসের আতুরঘরের দৃশ্য। এখান থেকে আমরা যে নারীর সূত্র যে রেখে যাব সবার কাছে, এই সূত্র যেন আর ছিন্ন না হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ত্যাগের অনন্য দলিল হয়ে থাকবে জুলাই স্মৃতি জাদুঘর, আশা দর্শনার্থী ও অতিথিদের। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের আত্মত্যাগকে রূপ দিতে হবে জাতীয় জীবনের প্রেরণায়। দেশের গণতন্ত্র সুদৃঢ় করতে হবে প্রাতিষ্ঠানিকভাবে, এমন আহ্বান জানিয়েছে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। সংসদ ভবনে জুলাই দিবসের আয়োজনে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে যোগ দেন সরকারি ও বিরোধী দলীয় নেতারাও। তারা বলেন, দেশে আর স্বৈরাচারের উত্থান হতে দেয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনে আয়োজিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় অংশ নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, সরকারি ও বিরোধী দলীয় নেতা এবং জুলাই যোদ্ধারা। আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার অনুষ্ঠানে সরকারি ও বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সংসদই সব রাজনৈতিক সংকট সমাধানের জায়গা। আমরা অতীতে দেখেছি যে এই ধরনের জাতীয় দিবসগুলোতে রাজনৈতিক পক্ষগুলা এক হতে পারে না, একসাথে উদযাপন করতে পারে না। আমাদের এটা একত্রে উদযাপন করা উচিত। বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে আমরা সকল সমস্যাকে নিয়ে আসবো পার্লামেন্টে, আমরা সমাধান করবো সেখানে পার্লামেন্টে, এবং সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট। মতভেদ থাকলেও সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আর দলীয় স্বার্থকে প্রাধান্য না দেওয়ার আহ্বান বিরোধী দলীয় নেতার। দলের মুখের দিকে খেয়াল রেখে দলের স্বার্থ বিবেচনায় নিয়ে যদি দেশ পরিচালনার চেষ্টা সরকারি দল করেন, আমি নির্দ্বিধায় বলতে পারি আবার তারা ব্যর্থ হবেন। সংস্কার মেরামত যাই বলুন, সেই সংস্কার মেরামতটা আসতে হবে গুড়ায়, সুপ্রিম লওয়ার মধ্যে, কনস্টিটিউশনে। আসুন সেখানে আলোচনা করি। আমরা কি কি ধারণ করতে চাই? জুলাই জাতীয় সনদকে 100% আমরা বাস্তবায়ন করতে চাই। মুক্তিযুদ্ধের মতো জুলাইও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। এই আত্মত্যাগকে রূপ দিতে হবে জাতীয় জীবনের প্রেরণায়, বলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। আসুন আমরা অঙ্গীকার করি, জুলাইয়ের আত্মত্যাগকে জাতীয় জীবনের প্রেরণায় রূপ দেব, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে সুদৃঢ় করব, জাতীয় সংসদের মর্যাদা এবং কার্যকারিতা সমুন্নত রাখব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ রেখে যাব যেখানে ক্ষমতার নয়, আইনের সুশাসনের বিজয় হবে। এর আগে আরেক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, দেশে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিলে তা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগে দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বলেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি সুবিচার নিশ্চিত করাই হবে সংসদ ও সরকারের প্রধান দায়িত্ব। এই দেশে যতদিন গণতন্ত্র থাকবে, সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। জনগণের অধিকার হরণের চেষ্টা হলে প্রতিরোধ করবে 11 দলীয় ঐক্য, এমনটি হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীতে এক আয়োজনে এই হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, সামগ্রিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটা বিপ্লব আসন্ন। দলীয়করণ, চাঁদাবাজি, সন্ত্রাস বন্ধ না করলে বর্তমান সরকার টিকতে পারবে না, এমনটাও বলেন জোটের নেতারা। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই গণসমাবেশ করে 11 দলীয় ঐক্য। গণসমাবেশ শুরু হওয়ার পর বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করে বক্তব্য রাখেন 11 দলের শীর্ষ নেতারা। তারা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখল, দলীয়করণ, চাঁদাবাজি, সন্ত্রাস বন্ধ না করলে বিএনপি সরকারে টিকতে পারবে না। এমন জায়গায় ধাক্কাইয়া নিয়ে যাবেন না যেখান থেকে আপনাদের পতন শুরু হবে। গতকালের 3টা জায়গায় যে হামলা হয়েছে এটাই প্রমাণ করে আপনার দলের লোকেরা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। দলীয়করণ, চাঁদাবাজি, সন্ত্রাস হাসিনা এবং তার বাহিনী করেছিল, টিকতে পারেন নাই, আপনিও পারবেন না। গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যেখানেই জনগণের অধিকার হরণ করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। বলেন, বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না। শিক্ষাঙ্গনের ছাত্র এবং শিক্ষকরা তারা আতঙ্কগ্রস্ত। সেই গণরুম, গেস্ট রুম, সেই ফ্যাসিবাদ আবার নতুন অ্যাপ্রন গায়ে দিয়ে চলে আসছে কিনা। আমরা শিক্ষাঙ্গনের ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাইকে বলবো, ফ্যাসিস্ট যেখানেই প্রতিরোধ সেখানে, ছাড় দেওয়া হবে না। সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদকে আবারও প্রতিরোধ করতে হবে। বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে ছাত্র দলের সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলিতে চলতে পারে না। বলেন, গণভোটের রায় জীবনের বিনিময় হলেও বাস্তবায়ন করা হবে। জনগণ রাজপথে নেমে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিখ্যাত রুশ বিপ্লবী লেনিন বলেছিলেন, এমন দশক আছে যখন কিছুই ঘটে না, আবার এমন সপ্তাহ আসে যখন দশকের ইতিহাস ঘনীভূত হয়ে উঠে আসে। 2024 সালে শিক্ষার্থীদের আন্দোলনের উত্তাল স্রোতে ভেসে যায় দীর্ঘ 15.5 বছরের এক নায়কতন্ত্রের জগদ্দল পাথর। সেই ঐতিহাসিক দিনটি আজ রাষ্ট্রীয়ভাবে জুলাই গণ অভ্যুত্থান দিবস। একটি বৈষম্যহীন সমাজ গড়ার যে স্বপ্ন রচিত হয়েছিল তা আজ কতটা বাস্তব। হায়দার আলী এবং লিটন বাবুর ক্যামেরায় আরো জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। শহরের দেয়ালগুলো কথা বলে জুলাইয়ের ভাষায়, যেখানে লাল কালো রঙে আঁকা গ্রাফিতিগুলো প্রতিনিয়ত মনে করিয়ে দেয় এক অকুতভয় বিপ্লবের কথা। রাজপথের তপ্ত পিচে যখন ঝরেছিল বিপ্লবীদের তাজা রক্ত, সেই রক্তে লেখা হয়েছিল এক নতুন বাংলাদেশের ইতিকথা। ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠা এই বাংলাদেশ আজ বুনছে অবাধ, সুষ্ঠু ও জবাবদিহিমূলক এক গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন। বাংলাদেশের পুরো সিস্টেমকে যাতে ঠিক করা যায় এবং আমরা আমাদের ভোটাধিকার সহ প্রত্যেকটা মৌলিক অধিকার ফিরে পাই, এই জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা এই আন্দোলনটা করেছিলাম। বাংলাদেশের মানুষ জুলাইয়ের মাধ্যমে চেয়েছিল একটি সিস্টেমের পতন, কোনো ক্ষমতাসীন দলের বা কোনো শাসকের পতন আসলে বাংলাদেশের মানুষ চায় নাই। এই রক্তস্নাত অর্জনের সবচেয়ে উজ্জ্বল পালকটি হলো রুদ্ধ কণ্ঠের শৃঙ্খল মুক্তি। বিচার বিভাগ, নির্বাচন কমিশন থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি অঙ্গকে দলীয়করণের ঘুণপুকো থেকে বাঁচাতে শুরু হয়েছে এক যুগান্তকারী প্রাতিষ্ঠানিক সংস্কার। প্রাপ্তির ভিতরে আছে যে আমাদের এখন যে ভাষার স্বাধীনতা, আমাদের কথা বলার স্বাধীনতা, সেটা ফিরে এসেছে। পোস্ট রেভলিউশনে দেখতে পারি প্যারাথর সাইকেল অফ এলিটসের মধ্যে যে এক শোষক শ্রেণী চলে যায় বা একটা এলিট শ্রেণী চলে যায়, আর একটা এলিট শ্রেণী আসে। তো বাস্তবতা হলো কি, আমাদের জুলাইয়ের আন্দোলনেও আমরা সেম জিনিসটাই দেখলাম। জুলাই আমরা একটা শান্তি চাইছিলাম, নতুন একটা বাংলাদেশ গড়ার একটা আশা ছিল এই বাংলার মানুষের, না আমরা এখনো পাই নাই। এখন হাউ খাও কাউ কাউ আমরা লাগিয়ে আছে। তবে মুদ্রার উল্টো পিঠে রয়েছে এক বিস্তর আক্ষেপের উপাখ্যান। আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য আর অর্থনৈতিক টানাপোড়েনে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আজও এক সংগ্রাম। এর মাঝেই বিষাদময় খবর হলো জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ সহ নানা প্রকল্পে দুর্নীতি, অনিয়ম আর ভুয়া বিল ভাউচারে অর্থ উত্তোলনের অভিযোগ। আমরা যেটা এক্সপেক্ট করছিলাম সেটা আমরা পাচ্ছি না। সব জিনিসপত্রের দাম উঠতে, তেমন কোনো কিছুতে নিরাপত্তা নাই। প্রশাসন
আগের মতো যে জায়গায় দেবেন এই জায়গায় দেখবেন প্রশাসন টাকা ছাড়া চলে না। আসলে ছাত্ররাও দুর্নীতিগ্রস্তই জড়িত হয়ে গেছে। এখন আমরা কি করবো ভাই? ঠিক ৭১-এর মতোই আমরা দেখি যে জাসি এবং এনসিপি তারা দাবি করতে চাচ্ছে যে এটা একান্তই তাদের আন্দোলন। এটা আসলে একরকম আওয়ামী লীগের ফ্যাসিজমের মতোই। ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশে যা ঘটেছে এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেও নজিরবিহীন। জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশার ঝুলিতে প্রাপ্তির থেকে অপ্রাপ্তির সংখ্যাই বেশি। আর তাই তো এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে কারাকারি না করে এর আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব পক্ষকে সচেষ্ট হওয়ার আহ্বান সাধারণ মানুষের। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। ফ্যাসিবাদের বিরুদ্ধে ২ বছর আগে এই দিনে কেঁপে ওঠে রাজপথ। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় ১.৫ দশকের স্বৈর শাসনের। আর সেই বিজয়ের দিনকে এবার উদযাপন করা হলো ২ মঞ্চে ২ ভিন্ন আয়োজনে। সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট ফর ডেমোক্রেসি আর মানিক মিয়া এভিনিউয়ে বর্ষা বিপ্লবের গান। বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের কণ্ঠে ফিরে আসে জুলাইয়ের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ আর গণতন্ত্র রক্ষার অঙ্গীকার। মুক্তি, ঐক্য ও প্রতিবাদী চেতনার জন্ম দিয়েছিল জুলাই গণঅভ্যুত্থান। দ্বিতীয় বার্ষিকীতে সেই স্মৃতির স্মরণে কনসার্ট ফর ডেমোক্রেসিতে লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান। বুধবার বিকেল থেকে বৃষ্টি উপেক্ষা করেই সঙ্গীত পরিবেশন করে স্বনামধন্য ব্যান্ডগুলো। বাদ্যযন্ত্রের তালে আনন্দ ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেটি হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে একটি সাম্য, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা সম্পন্ন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা বিজয় ছিনিয়ে এনেছি, এটা আমার মনে হয় আমাদের বাঙালিদের একদম রক্তের সাথে মিশে আছে। সকল বিভেদ ভুলে জাতীয় ঐক্য আর গণতন্ত্র রক্ষার আহ্বান জানানো হয় মঞ্চ থেকে। ঠিক একই চিত্র দেখা যায় মানিক মিয়া এভিনিউয়ে। জুলাইয়ের স্মরণে মনসুন কালচারাল অ্যালায়েন্স আয়োজন করে প্রতিবাদী বর্ষা বিপ্লবের গান। বাদ্যযন্ত্রের তালে সুর তোলেন দেশের স্বনামধন্য ব্যান্ড শিল্পীরা। মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন দর্শকরা। পুনরায় ফ্যাসিবাদের উত্থানের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে ঢাল হয়ে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। ন্যায্যতার ভিত্তিতে দেশ গড়ার প্রত্যয় জানান তারা। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম থেকে শুরু করে সকল শহীদ এবং আহত যোদ্ধাদের ইনশাআল্লাহ আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারবো। আমরা ঐক্যবদ্ধভাবে আগামীতে লড়াই করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা কায়েম করেছি, সেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দলবদ্ধ পথের সবাইকে ঐক্যবদ্ধভাবে এক নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। দুই অনুষ্ঠানেই মানুষের কণ্ঠে উচ্চারিত হয় একটি অঙ্গীকার, স্বৈরাচার যদি আবারও ফিরে আসতে চায় তবে এই জনতার কণ্ঠেই আবার জেগে উঠবে জুলাই। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। জুলাই পরবর্তী বাংলাদেশকে কোনোভাবেই পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার, এমনটা বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আত্মমর্যাদা এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলাই দেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। এটা ছিল সবচেয়ে নৃশংসতম সময়, একটা সবচেয়ে বড় কালো অধ্যায়। জুলাইয়ের শহীদ বৃন্দ, জুলাইয়ে যারা আহত হয়েছেন, তারা আমাদেরকে যে ঐতিহাসিক দায়িত্বটা দিয়ে গেছেন সেটা পালন করার মতন সক্ষমতা আমাদের আছে। এটা আমাদের হাতে একটা বড় ধরনের দায়িত্বভার এই শহীদরা দিয়ে গেছেন। চাঁদের বুকে আছড়ে পড়েছে মহাকাশে ভাসতে থাকা স্পেস এক্স রকেটের একটি অংশ, যার ওজন 4000 কেজি। এই ঘটনা পৃথিবীর ওপর কোনো প্রভাব ফেলবে না, এমনটা বলছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে নানা ধরনের শঙ্কার কথা বলছেন অনেকেই। মহাকাশে ভেসে বেড়াচ্ছে 4000 কেজির স্পেস এক্স ফ্যালকন 9 রকেটের অগ্রভাগ। ঘন্টায় 8700 কিলোমিটার গতিতে ধেয়ে যাচ্ছে চাঁদের দিকে। আঘাত এনেছে উপগ্রহটির আইনস্টাইন ক্রেটার নামক অংশে। প্রশ্ন হলো, রকেটটি চাঁদে আঘাত হানল কেন? 2020 সালে দুটি চন্দ্রযান বহন শেষে রকেটটির আপার স্টেজটি মহাকাশেই রয়ে যায়। কেটে যায় 1.5 বছর। এরই মধ্যে পৃথিবী, চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় টানে গতিপথ বদলে চাঁদের দিকে ছুটতে শুরু করে এটি, আর সজোরে ধাক্কা খায়।
সংঘর্ষটি আতঙ্কের সৃষ্টি করলেও পৃথিবীর ওপর কোনো প্রভাব ফেলবে না বলে মত মহাকাশ গবেষণা সংস্থা নাসার মুখপাত্র জিমি রাসেলের। একই সাফাই গেয়েছেন নাসার বিজ্ঞান ও ড্রাগন কর্মসূচির পরিচালক জুলিয়ানা শেইমেন। ভবিষ্যতে বর্জ্য নিষ্কাশনের সর্বোত্তম পথ খুঁজতে চাই। এই সংঘর্ষটি আমাদের পর্যবেক্ষণে সহায়তা করবে। তবে অনাকাঙ্ক্ষিত এই সংঘর্ষ মহাকাশে আবর্জনা বা স্পেস ডেব্রিস ছড়াবে, যা আকাশযান চলাচলে বাধা হয়ে দাঁড়াবে বলে মত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ডক্টর মেট বোথওয়েলের, যার পরিমাণ এখনই প্রায় 190 টনের কাছাকাছি। এর আগে 2022 সালে চীনের একটি রকেট অনাকাঙ্ক্ষিতভাবে চাঁদে আঘাত হানে, আর 2009 সালে গবেষণার জন্য নাসা ইচ্ছাকৃতভাবে একটি রকেটের অংশ চাঁদে বিধ্বস্ত করে। নীরব দাস, নিউজ 24। সাফ চ্যাম্পিয়নশিপের সেরা প্রস্তুতি নিতে আগামী সেপ্টেম্বরে কিরগিজস্তান, লেবানন সহ 4 জাতির টুর্নামেন্ট খেলার পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এছাড়াও সাফের আগে 5 বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়কে দলে পেতে কাজ করছে বাফুফে। দক্ষিণ এশিয়া ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। লক্ষ্য একটাই, শিরোপার লড়াইয়ে শক্ত অবস্থান তৈরি করা। সেই লক্ষ্যে আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে 4 জাতির একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার পরিকল্পনা করছে বাফুফে, যেখানে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে থাকছে কিরগিজস্তান, লেবানন সহ আরও একটি দল। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলে সাফের আগে নিজেদের ঝালিয়ে নিতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। 3 জাতি বা আইডিয়ালি 4 জাতির প্ল্যান, অথবা কিরগিজস্তান থেকে আমরা একটা ইনভিটেশন পেয়েছি, যেখানে কিরগিজস্তান তো আছেই অ্যাজ এ হোস্ট, তাদের সাথে ওখানে লেবাননও আছে, এবং তারা আমাদেরকে ইনভাইট করেছে এবং তারা চাচ্ছে আরো একটি দেশ অ্যারেঞ্জ করার জন্য, মানে ওরাও একটা 4 জাতি করতে চাচ্ছে। শুধু প্রস্তুতি ম্যাচই নয়, জাতীয় দলকে আরো শক্তিশালী করতে প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির কাজও এগিয়ে নিচ্ছে ফেডারেশন। ফারহান ওয়াহিদ ও জায়ান হাকিম সহ সাফ চ্যাম্পিয়নশিপের আগে 5 বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে দলে যুক্ত করার বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। সেই সঙ্গে ইউরোপে বাংলাদেশি প্রবাসী ফুটবলারদের খুঁজে বের করতে স্কাউট প্রোগ্রাম করার পরিকল্পনাও করছে বাফুফে। আমরা 5 জন অরিজিনাল প্লেয়ারকে নিয়ে কাজ করছি ওই পার্টিকুলার উইন্ডোর জন্য। তার মধ্যে একজন তো ফারহান ওয়াহিদ। জায়ান হাকিমের প্রাইমারি কাগজপত্রের কাজ আমরা শুরু করেছি। ইতিমধ্যে আমরা 2 কোচের সাথে কথা বলছি যে নেক্সট সামারে আমরা একটা স্কাউট ইভেন্ট করতে পারি নাকি ইউরোপে। নতুন মুখের সংযোজন আর আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা মিলিয়ে সাফে ভিন্ন এক বাংলাদেশকে দেখার প্রত্যাশায় ফুটবল প্রেমীরা। আবরার আল দাইয়াম, নিউজ 24, ঢাকা। পাকিস্তান সুপার লিগ ও বিগ ব্যাশের পর এবার দক্ষিণ আফ্রিকার এস-20 লিগে খেলতে যাচ্ছেন রিশাদ হোসেন। সরাসরি চুক্তিতে বাংলাদেশের এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে 3 বারের চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ। সবকিছু ঠিক থাকলেই এস-20তে খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হবেন রিশাদ। এর আগে দল পেলেও মাঠে নামার সুযোগ হয়নি তাইজুল ইসলামের। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শকেও দলে নিয়েছে সানরাইজার্স। দলটির ব্যাটিং কোচ হিসেবে আছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। আগামী 9 জানুয়ারি শুরু হয়ে 4 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এস-20-র নতুন আসর। একই সময় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে বিপিএলও। ফলে আফ্রিকার এই লিগে খেললে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলে দেখা যাবে না রিশাদ হোসেনকে। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।